আরজিকর শুধু একটা ঘটনা নয়, আরজিকর অনেক ঘটনার পাকানো সলতে আসলে বুকের মধ্যে জমা ছিল অনেক বারুদ। আজ বদলটা চাই বলতে, এটা নিয়ম। আরজিকর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রতিষ্ঠানেই শাসক দল জারি করে রেখেছে। এই ৫-৭ বছর ধরে টলিউডে শুধুমাত্র থ্রেট কালচারই চলে, এবং সেখানেও এই আরজিকরের সন্দীপ ঘোষেদের মতো থ্রেট কালচার এখানেই। সন্দীপ ঘোষ টলিউডের, এবং এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। কেউ চুল ঠিক করছেন, কেশসজ্জা শিল্পী। এখন মৃত্যুর সঙ্গে যে আমাদের টলিউডের দিদি লড়াই করছেন, যার নাম আমি এখানে নেব না এইভাবে, তারা বলে দেয় যে না, এরা টলিউডে যা যা অন্যায় হচ্ছে সেগুলো নিয়ে বড্ড বেশি চ্যাটাং চ্যাটাং করে সত্যি কথা বলে বা মুখ খোলে, বা আমরা যারা বদমাইশি করি সেই নিয়ে এরা খুশি নয়, বা এদের পরিবারের লোকজন এই আরজিকর হত্যাকাণ্ড নিয়ে বিচার চাই বলে মিছিলে নেমেছিল, তাই একে কাজ দেওয়া যাবে না, তাই একে হাতে না মেরে ভাতে মারো, পেটে মারো। তাই ডিরেক্টরকে বলে দাও এ ব্যস্ত, এর কাজ দেওয়া যাবে না। কিন্তু জেনে রেখে দিন, কালকে রাত্রিবেলা থেকে ওনার যেখানে বাড়ি, সেই বাড়ির পাশে হরিদেবপুর থানা, আজ দুপুর 1টা অবধি পুলিশ এফআইআর গ্রহণ করেনি। ভেবে রেখে দিন কত বড় অপরাধ। ঠিক যেভাবে আরজিকরের ঠিক 10:30টার সময় অভিযোগ পাওয়ার পর এফআইআর হয়েছিল রাত্রিবেলা 11:45, 12 ঘন্টা কাবার। বহুদিন তো তিনি জেলে আটকে থাকলেন, কি জন্য ছাড়া পাচ্ছেন? উনি তো কেস থেকে ছাড়া পাচ্ছেন না, অভিযোগ থেকে তো মুক্ত হচ্ছে না। আরজিকরে যারা নৃশংস ঘটনা ঘটিয়েছে তারা আমার শত্রু নয়, এটার মানে কি? থ্রেট কালচার একটা ভয়ঙ্কর শব্দ। আরজিকর কাণ্ড ঘটে গেছে প্রায় 40 দিন অতিবাহিত, এবং সেই ঘটনার পর নাগরিক সমাজ থেকে শুরু করে বিভিন্ন মহলে, রাস্তায়, বিভিন্ন জায়গায় হয়েছে প্রচুর আন্দোলন, এবং আন্দোলন এখনও চলছে, আন্দোলন থেমে যায়নি। কিন্তু থামেনি থ্রেট কালচার, বরং আরও ভয়াবহভাবে দেখা দিচ্ছে থ্রেট কালচারের নানা ধরনের দৃষ্টান্ত। আপনাদের জানিয়ে রাখি যে আরজিকর ঘটনা নিয়ে আমরা যখন প্রত্যেকে চিন্তিত, উদ্বেগের মধ্যে রয়েছি, ঠিক সেই সময় টলিউডের একজন হেয়ার ড্রেসার তিনি থ্রেট কালচারের শিকার হয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন। তার পাশাপাশি আরও আপনাদের জানিয়ে রাখি যে আরও একটি ঘটনা কল্যাণী মেডিকেল কলেজের একজন ডাক্তারি পড়ুয়ার সঙ্গে হয়েছে, তাকে নিগ্রহ করা হয়েছে। সবই কিন্তু ওই থ্রেট কালচার। তার পাশাপাশি আরও একটা ঘটনা, মালদায় একজন কর্তব্যরত নার্সকে একজন প্রভাবশালী ব্যক্তি তিনি থ্রেট কালচারের মাধ্যমে শাসিয়ে বলেছেন আরজিকর করে দেবো। আরে আরজিকর কি করে দেওয়া যায় নাকি? আরজিকর কি কোনো বিরাট বড় সাফল্যের ঘটনা? বাংলা জুড়ে এরকম যখন থ্রেট কালচার আমাদের কর্মসংস্কৃতিতে বিস্তার করে বসেছে, মহিলারা যখন অসুরক্ষিত, তারা রাস্তায় বেরিয়ে এসেছেন সব কিছু ছেড়ে দিয়ে। আজকে আমরা কথা বলতে এসেছি বিজেপি নেতা, বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে। রুদ্রদা, ইমেজ বেঙ্গলে স্বাগত। অত্যন্ত খারাপ লাগছে বলতে যে আরজিকর ঘটনার পর আমরা আশা করেছিলাম যে কিছুটা হলেও হয়তো মানুষের মধ্যে পরিবর্তন আসবে, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে মানুষ নিজেকে বদলাবে, অনুতাপের আগুনে পুড়বে। কিন্তু পোড়া তো দূরের কথা, উপরন্তু দেখা যাচ্ছে যে থ্রেট কালচার আরও ভয়াবহ আকার দেখা দিচ্ছে। এবং যেগুলো আমি বললাম, যে উদাহরণগুলো বললাম, একে একে আসি। প্রথমত হচ্ছে টলিউডে একজন হেয়ার ড্রেসারের সঙ্গে যে ঘটনা, দ্বিতীয়ত হচ্ছে কল্যাণীতে মেডিকেল পড়ুয়ার সঙ্গে ঘটনা, এবং মালদায় একজন কর্তব্যরত নার্সকে বলা হচ্ছে সরাসরি যে আরজিকর করে দেবো। কি চলছে? দেখুন, আমাদের কথা যারাই শুনছেন তারা কেউ না কেউ কোনো না কোনো রাজনৈতিক দলকে ভোট দেয়, বা বারবার ভোট দেয়, বা সমর্থন করে, বা যারা এই শাসন ব্যবস্থা চালায় পশ্চিমবঙ্গে, আমার রাজ্যে বা অন্য কোথাও, তারা সেই দলের সমর্থক কেউ হতেই পারেন। কারণ পশ্চিমবঙ্গে যারা নিরপেক্ষ মানুষ, তারা কিন্তু অবশ্যই রাজনৈতিক নিরপেক্ষ মানুষ, এটা মাথায় রাখতে হবে। স্বাধীনতার আগে থেকেই আমাদের পশ্চিমবঙ্গে শাসকের বিরুদ্ধে কী করে আওয়াজ তুলতে হয় তা শুধুমাত্রই যারা ঝান্ডা নিয়ে ঘুরে বেরিয়েছিল তারা এই লড়াইটা করেনি। তাদের সঙ্গে সেই নিরপেক্ষ মানুষ লড়াইতে নেমেছিলেন যারা কোনো একটা পার্টিকুলার ঝান্ডাকেই তাদের দল বা আবেগ ভেবে বিশ্বাস করেন না, যারা
নাগরিক অধিকার, মানুষের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন এবং কোন রাজনৈতিক দল সেই নাগরিক অধিকারটা তার জন্য এনে দেবে, সেই রাজনৈতিক দলকে তারা ভোট দান করে এসেছে, তাদের মতামত পাল্টায় এই ভোটদানের ক্ষেত্রে। আমরা বা এখানে আমাদের কথা যারা শুনছেন, আপনি, আমাদের মধ্যে কেউ কেউ কোনো রাজনৈতিক দলের সমর্থক আমরা হতেই পারি। আবার সেই রাজনৈতিক দল যখন শাসন ক্ষমতায় আসবার পরে মানুষের হয়ে কাজ করবার জন্য যে আবেদন রেখে ক্ষমতায় এসছিল, যখন সেটা ভুলে গিয়ে শুধুমাত্র ক্ষমতা ভোগ করার আনন্দে মানুষের অধিকারকে হরণ করে চলে, তার বিরুদ্ধে জনজাগরণ হয়, কেউ তার মতামত পাল্টায়। এরম প্রচুর মানুষ আমাদের কথা শুনছেন। এই মুহূর্তে আমরা যদি আলোচনাটাকে আমাদের রাজ্যে ভাবি, তো তাহলে আমরা দেখব যে আরজি কর শুধু একটা ঘটনা নয়, আরজি কর অনেক ঘটনার পাকানো সলতে আসলে বুকের মধ্যে জমা ছিল অনেক বারুদ, আজ বদলটা চাই বলতে। আমার এই 4টে লাইনের মধ্যে সবার মনের কথাই আছে। একের পর এক এই মানুষের অধিকার কেড়ে নেওয়া ঘটনা ঘটেছে, এই শাসক রাজনৈতিক দল তারা ঘটিয়েছে, এবং ঘটানোর পর কোনো লজ্জা বা অনুতপ্ত হওয়ার ব্যাপারই নয়, বরং সেইটাকে ডিফেন্ড করবার জন্য, সেইটা যে কোনো ভুল হয়নি এইটা করবার জন্য তারা রেড়ে করে লেগে পড়েছে। টেলিভিশন চ্যানেল বিভিন্ন বক্তব্যে যারা যারা অপরাধ ঘটিয়েছে তাদের রক্ষা করবার জন্য শাসক দলের নেতা, মন্ত্রী, কর্মীরা তারা বিভিন্ন ভাষণবাজি করে যাচ্ছে, এবং যারা অন্যায় ঘটিয়েছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক, অরাজনৈতিক, নিরপেক্ষ মানুষ তারা প্রতিবাদ, প্রতিরোধ, মিছিল, মিটিং, গান, কথা আলোচনা করছে। কেন? তার বিরুদ্ধে তারা পুলিশ লেলিয়ে দিচ্ছে, মিথ্যে কেস দিচ্ছে এবং থ্রেট শুরু করেছে। এই থ্রেট কালচারের বড় শিকারের পরিণতি আরজি করে আমাদের তিলোত্তমা বা অভয়ার পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ ডিপার্টমেন্ট এবং স্বাস্থ্য ডিপার্টমেন্ট, যে দুটোর মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দুটো দপ্তরের উদাসীনতা, সেই দুটো দপ্তরের সাহায্য, সেই দুটো দপ্তরের পরিকল্পনাতেই মাফিয়া রাজের বিরুদ্ধে একটু বেশি জেগে যাওয়া এক মহিলা ডাক্তার বোনকে পরিকল্পিত নৃশংসভাবে একাধিক মানুষের হত্যা এবং মানুষের প্রতিবাদ, এবং একের পর এক বিভিন্ন ধরনের অভিযুক্তকে, যাদের রাজ্য সরকারের পুলিশ গ্রেপ্তার করছিল না, বাঁচিয়ে যাচ্ছিল, কোর্টের নির্দেশে চলা সিবিআই এই তদন্তের ভার পাওয়ার পর একে একে জেলে পুরে তাদের অনুসন্ধান করে যাচ্ছে, জেরা করে যাচ্ছে, একের পর এক মাথার দিকে এগোনো হচ্ছে। আমাদের আবেগ বলছে কালকেই বিচার চাই। আমরা জানি যে জাস্টিস মানে ন্যায়। আমাদের হৃদয় যদি বলে যে কালকে চাই, আমরা মন দিয়ে জানি হৃদয় বলছে কাল চাই, আমার মন বলছে আমার দেশের যা নিয়ম বা যারা এত পরিকল্পিত উপায়ে হত্যাকাণ্ড ঘটাতে পারে এবং সরকারি অফিসারদের সাহায্য নিয়ে, সরকারি দপ্তর দুটো যার উদাসীনতা নিয়ে বা প্রচ্ছন্ন সমর্থন নিয়ে, সেখানে ক্রিমিনালদের পক্ষে অনেক ঘাঘু লোক আছে। তাই যে তদন্তকারী সংস্থা রয়েছে তারা অনেক ধীরে ধীরে তাদের বুঝে এগোতে হবে, কারণ প্রথম 4-5 দিনে পুলিশি ঘেরাটোপে তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। আমরা জানি এই থ্রেট কালচারেই কিন্তু ডাক্তাররা কে পরীক্ষায় পাস করবে আর পাস করবে না, কে কার বিরুদ্ধে, এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দিন ধরে, একাধিক বছর ধরে, হাজার অভিযোগের পরেও যে বিভাগের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ পাওয়ার পরেও এই সন্দীপ ঘোষের মতো অপরাধের কাজ করা, বিভিন্ন অবৈধ ব্যবসা, মৃতদেহের ব্যবসা, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা, জাল ওষুধের ব্যবসা, যোগ্য ছেলে মেয়েদের পাশ করানো, না পাশ করানোর খেলে টাকা পয়সা নিয়ে ডাক্তার বানাবার ব্যবসা, এই নানান ব্যবসায় যার বিরুদ্ধে অভিযোগ, আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ পেয়েও তাকে অ্যারেস্ট করেননি, বরং তার বিরুদ্ধে যখন তোলপাড় চলছে তখন তাকে ট্রান্সফার দিয়ে সসম্মানে অশান্তির জায়গা থেকে সরাবার চেষ্টা করেছেন। কে পাপী, কারা দোষ আটকাচ্ছেন মানুষের চোখে স্পষ্ট। ঠিক তেমনভাবেই টলিউডে চলছে থ্রেট কালচার। এটা নতুন কোনো কিছু নয়।
এই 5-7 বছর ধরে টলিউডে শুধুমাত্র থ্রেট কালচারই চলে, এবং সেখানেও এই আরজি করের সন্দীপ ঘোষেদের মতো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু স্নেহধন্য সন্দীপ ঘোষেদের দিয়ে এই থ্রেট কালচারে ঠিক আরজি করে সিলেবাস মেনে কারা কারা কাজ পাবেন এবং কাজ করবেন সেই তালিকা তৈরি করে এই টলিউডের সন্দীপ ঘোষেরা। আপনি যোগ্য, দেখুন আমাদের এখানে কাজ হয়, পরিচালক যে যে আর্টিস্ট বা টেকনিশিয়ানসদের পছন্দ করেন, আমার পছন্দের কাজ ইনি করবেন, তাই আমি একে চাই বললে তিনি তা পান না। এইখানেই ষড়যন্ত্র, এইখানেই খেলা, এইখানেই থ্রেট কালচার, এখানেই সন্দীপ ঘোষ টলিউডের, এবং এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। দেখুন ক্যামেরায় অভিনেতাদের দেখতে পাওয়া যায়, ক্যামেরার পেছনে থাকে প্রচুর মানুষ যারা টেকনিশিয়ানস, কেউ চুল ঠিক করছেন, কেশসজ্জা শিল্পী, এখন মৃত্যুর সঙ্গে যে আমাদের টলিউডের দিদি লড়াই করছেন, যার নাম আমি এখানে নেব না এইভাবে, তিনি এই থ্রেট কালচারের শিকার। তিনি অত্যন্ত গুণী হওয়া সত্ত্বেও টলিউডে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় যে সন্দীপ ঘোষেরা, তারাই ঠিক করে দিয়েছেন যারা যোগ্য, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তারা টলিউডে মাসে কে কতদিন কাজ পাবে, যেহেতু সেই লিস্ট এই সন্দীপ ঘোষেরা তৈরি করে ডিরেক্টরদের দেয়। ডিরেক্টর বলে আমার অমুক আর্টিস্ট লাগবে, তমুক হেয়ার ড্রেসার লাগবে, বা তমুক মেকআপ আর্টিস্ট লাগবে, বা তমুক ড্রেসার লাগবে, বা ইলেকট্রিশিয়ান লাগবে। সেই লিস্ট পরিচালক যা দেন তা প্রোডাকশন ম্যানেজার মারফত পৌঁছে যায় হচ্ছে টলিউডের সন্দীপ ঘোষেদের কাছে। তারা বলে দেয় যে না, এরা টলিউডে যা যা অন্যায় হচ্ছে সেগুলো নিয়ে বড্ড বেশি চ্যাটাং চ্যাটাং করে সত্যি কথা বলে, বা মুখ খোলে, বা আমরা যারা বদমাইশি করি সেই নিয়ে এরা খুশি নয়, বা এদের পরিবারের লোকজন এই আরজি কর হত্যাকাণ্ড নিয়ে বিচার চাই বলে মিছিলে নেমেছিল, তাই একে কাজ দেওয়া যাবে না, তাই একে হাতে না মেরে ভাতে মারো, পেটে মারো, তাই ডিরেক্টরকে বলে দাও এ ব্যস্ত, এর কাজ দেওয়া যাবে না। অর্থাৎ যিনি সততার পথে চলবেন, তিনি যে টেকনিশিয়ানই হন না কেন, তিনি কাজ পাবেন না, মাসে মাসে না খেতে পেয়ে মরবেন। এইভাবেই তালিবানি কায়দায় টলিউডের সন্দীপ ঘোষেরা পেটের ভাত কেড়ে নিয়েছিল আমাদের এই হেয়ার স্টাইলিস্ট দিদি, যিনি গতকাল তারই গিল্ড বলতে কি এখানে সাধারণ মানুষের বোঝবার জন্য, আমাদের ক্যামেরার পেছনে যে বিভিন্ন ধরনের টেকনিশিয়ানসরা থাকেন, যেমন যিনি আমাদের চুলের ডিজাইন করেন, কেশসজ্জা করেন, যা বিশেষ করে প্রত্যেকটি অভিনেত্রী যখন অভিনয় করেন তাদের জন্য লাগে, ছেলেদেরও লাগে, কারণ বিভিন্ন চরিত্র বিভিন্নভাবে তার চুলের ডিজাইন রাখে বা তার মেকআপ হয়। এখানে রূপসজ্জা গিল্ড আছে, মানে মেকআপ আর্টিস্ট গিল্ড, ওটা হচ্ছে হেয়ার ড্রেসার গিল্ড, যে দিদি এখন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন। আবার থাকে হচ্ছে ড্রেসার গিল্ড, আবার থাকে লাইট গিল্ড, যারা লাইট ধরেন, হয়তো আপনারা অনেক কিছুই জানেন। এই প্রত্যেকটা বিভাগকে বলা হয় এক একটা গিল্ড, আলাদা আলাদা কাজ অনুযায়ী, আর এই প্রত্যেকটা গিল্ডের একজন করে সেক্রেটারি হয়। এবং এই গিল্ডগুলো কেমন করে চলছে, কে কে তার ন্যায্য পাওনা পেল, পারিশ্রমিক পেল বা পেল না, এই সমস্ত কিছু এরা জানায় ফেডারেশনকে। অর্থাৎ এই গিল্ডগুলোকে অপারেট করে যে ছাতাটা, তার নাম হচ্ছে ফেডারেশন, যেখানে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই, তৃণমূলের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস রয়েছেন, এবং এই ফেডারেশন এই সমস্ত কিছু ঠিক করে দেয়। আর এই ফেডারেশনের মধ্যেই যা স্বরূপবাবুরা খুব ভালো করে জানেন যে এখানে টলিউডের সন্দীপ ঘোষকে আরজি করের মতো, অর্থাৎ আপনি যোগ্য হলে আপনি কাজ পাবেন না, আপনি অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বললে আপনি কাজ পাবেন না, আপনার পেটের ভাত কেড়ে নেবে এই সন্দীপ ঘোষেরা। বহু মানুষের সঙ্গে এই ঘটনা ঘটে, রোজ ঘটে চলেছে। আমরা যারা শিল্পী তাদের ক্ষেত্রেও পরিষ্কার, যে প্রযোজক পরিচালক আমাদের সিলেক্ট করেন, আমরা যেহেতু শাসক দলের বিরুদ্ধে যারাই প্রকাশ্যে কথা বলি, তাদের নিলে সরকারি সিনেমা হল পাওয়া যাবে না। আর বেসরকারি সিনেমা হল তৃণমূলের যে এমপি এমএলএ নেতার এলাকায় তার মালিককে চমকানো হয়, ও আছে, এই সিনেমা নেবেন না। এই ভয়েতে
আমাদের পছন্দ করা প্রযোজক এবং পরিচালক তারা নিজের পেটের ভাত হারাবার ভয়ে তারা আমাদের চাইলেও নিতে পারেন না। তাই দর্শক দেখেন যে রুদ্রনীল ঘোষের দের মতো লোকেদের ছবি কমে যাচ্ছে, তাদের দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক একই রকম চাপ আরও বেশি করে টেকনিশিয়ানদের ওপর করা হয়, যেখানে পেটের দায়ে অভাবে পড়ে ধার দেনায় পড়ে হাত জড়ো করে ক্ষমা চাওয়ার পরেও আমায় কাজ দাও আমি গুনি বলবার পরেও তিনি যেহেতু টলিউডের মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য সন্দীপ ঘোষেদের পছন্দের নয়, তাই তাকে পাতে মেরে দেওয়ার চেষ্টা, দেনায় ফেলে মেরে ফেলবার চেষ্টা এবং দুর্ভাগ্যজনকভাবে ওই দিদির হেয়ার ড্রেসার দিদির আত্মহত্যার চেষ্টা। এ একদম আরজি করে স্টাইল। ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি কোনো রকমভাবে বেঁচে গেছেন। জানিয়ে রেখে দিই, আমরা আজকে যখন কথা বলছি প্রায় বিকেল, গতকাল রাত্রিবেলা আত্মহত্যার চেষ্টা উনি করেছিলেন গায়ে আগুন লাগিয়ে, তিনি বেঁচে গেছেন, ঈশ্বরকে ধন্যবাদ। কিন্তু জেনে রেখে দিন, কালকে রাত্রিবেলা থেকে ওনার যেখানে বাড়ি সেই বাড়ির পাশে হরিদেবপুর থানা, আজ দুপুর 1টা অবধি পুলিশ এফআইআর গ্রহণ করেনি। ভেবে রেখে দিন কত বড় অপরাধ। ঠিক যেভাবে আরজি করের ঠিক 10:30টার সময় অভিযোগ পাওয়ার পর এফআইআর হয়েছিল রাত্রিবেলা 11:45, 12 ঘন্টা কাভার। এখানেও ঠিক গতকাল রাত্রিবেলা থেকে আজকে 1টা অবধি হরিদেবপুর থানা, যেখানে ভদ্রমহিলার বাড়ি, এফআইআর নেওয়া হলো না। তাকে 2টোর সময় পাঠিয়ে দেওয়া হলো, বললো না এখানে নয়, আপনি রিজেন্ট পার্ক থানায় যান। ভদ্রমহিলার মেয়ে চোখের জল ফেলতে ফেলতে পরিবার সমেত ন্যায় বিচারের জন্য, জাস্টিসের জন্য সে দৌড়েছে রিজেন্ট পার্ক থানায়। আমি টলিগঞ্জে বসে কথা বলছি, রিজেন্ট পার্ক থানায়। রিজেন্ট পার্ক থানাতেও এফআইআর না নিয়ে আমরা যখন কথা বলছি 5 মিনিট আগের অবধি রিপোর্ট, এফআইআর নেওয়া হয়নি। অর্থাৎ 4টে অবধি, বিকেল অবধি এফআইআর নেওয়া হয়নি। রিজেন্ট পার্ক থানায় বলা হচ্ছে দাঁড়ান, পুলিশের ডিসি আসবে, আলোচনা করবে, তারপর এফআইআর। এটা নিয়ম। আরজি কর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রতিষ্ঠানেই শাসক দল জারি করে রেখেছে। যোগ্য মানুষ, ন্যায্য মানুষ যে তার অধিকারের কথা বলবে, যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, হয় তাকে প্রাণে মেরে দাও, আর নয় তাকে পেটে মেরে দাও, আর নয় তাকে আত্মহত্যা করতে বাধ্য করো। এটাই তৃণমূলের সবকটা প্রতিষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য যে সন্দীপ ঘোষেরা রয়েছেন তাদের দ্বারা পরিকল্পনার ছক। এখনও রিজেন্ট পার্ক থানায়, হরিদেবপুর থানায় গতকাল রাত্রির থেকে এফআইআর হয়নি, পাঠানো হয়েছে রিজেন্ট পার্ক থানায়, সেখানেও এফআইআর হয়নি। এখন নাটকের খেলা চলছে, ডিসি আসুক তারপর এফআইআর হবে। এটা নিয়ম নয়। এখনও রিজেন্ট পার্ক থানায়, হরিদেবপুর থানায় গতকাল রাত্রির থেকে এফআইআর হয়নি, পাঠানো হয়েছে রিজেন্ট পার্ক থানায়, সেখানেও এফআইআর হয়নি। এখন নাটকের খেলা চলছে, ডিসি আসুক তারপর এফআইআর হবে। এটা নিয়ম নয়। আসলে এই গ্যাপটাতে হসপিটাল থেকে, যেহেতু এই মহিলাকে, আমি জানি না এই রিপোর্টের মধ্যে কতটা সত্য মিথ্যে রয়েছে, যেহেতু হসপিটাল থেকে কাউকে ছেড়ে দিলেই লোকের কাছে একটা ধারণা বা প্রবণতা তৈরি হয় বোধহয় উনি ভালো হয়ে গেছেন, তাই এই অঙ্কটা খেলে এইখানেও ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে স্বাস্থ্য দপ্তরের ডাক্তারদের দিয়ে বাধ্য করিয়ে মহিলাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সময় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য টলিউডের সন্দীপ ঘোষেদের কেউ না কেউ তার ফ্যামিলির সঙ্গে টাকা পয়সার সেটেল বা প্রাণের ভয় দেখানোর খেলা খেলছে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেছিলেন 10 লাখ টাকা তো বাবা মাকে দেওয়াই যায় বলে অস্বীকার করেছিলেন, ঠিক সেই খেলাটা চলছে। আর যদি এই টোপে একটা গরিব মানুষকে ফেলে পুরো বিষয়টাকে চেপে দেওয়া যায়, তাহলে আর এফআইআরটা হলো না, ক্রিমিনালরা বেঁচে গেল, অপরাধীরা বেঁচে গেল, সেই খেলা চলছে। আমাদের কথা যারা শুনছিলেন, তিনি যে রাজনৈতিক দলই করুন না কেন, ভুলে যান আপনার আমার রাজনীতির মিল অমিল। প্রত্যেকটা মানুষের, যারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে কাজ করছে, আন্দোলনে গর্জে ওঠা উচিত, নাহলে এরা কাউকে বাঁচতে দেবে না। আরেকটা বিষয়, রুদ্রদা, 27 তারিখে শুনানি হবার কথা ছিল সুপ্রিম কোর্টে। সেই সুপ্রিম কোর্টে শুনানির দিনটা পিছিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আর্জি জানানো হয়েছে যে 30শে সেপ্টেম্বর বা তারপরে যাতে এই শুনানিটা হয়। কেন, মানে কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়
ব্যর্থ পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হয়ে যিনি আরজি করের কেসকে ধামাচাপা দেওয়ার বিভিন্ন পরিকল্পনা করেছেন, এবং টালা থানার ওসি যিনি দেরিতে এফআইআর, ভুল এফআইআর, উইলফুল রেপ, এবং যিনি প্রমাণ লোপাটের দায়ে সিবিআই এর দ্বারা অ্যারেস্ট হয়ে রয়েছেন, তিনি আসলে কতটা মুখ খুলে দিয়েছেন? কারণ কোনো জুনিয়র লোকাল থানার পুলিশ অফিসার তিনি এত বড় কাণ্ডে, হত্যা বা আত্মহত্যার ঘটনায় তিনি তার ওপর মহলের যে অফিসাররা বসে আছে তাদের নির্দেশ ছাড়া চলে এই কাজ করেননি এ সবাই জানে। তার উপরে যারা এই রয়েছেন তাদের ডাক, এবং তাদের মাথায় রয়েছেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই বিনীত গোয়েলের ওপরেই যিনি ছিলেন, তারা কেউ যে ছাড় পাবেন না এটা জেনে সিবিআই ডাকতে পারে, এটা জেনে সুস্থ টালা থানার ওসি অসুস্থতার ভান করে যাতে সিবিআইয়ের জেরা এড়াতে পারে, তাই সুস্থ শরীরে হাসপাতালে ঘুরে বেরিয়েছেন আমি অসুস্থ, আমায় ভর্তি নাও এই অজুহাতে বলে। যে কটা হাসপাতাল এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল সুস্থ বলে তারা হাসপাতালে ভর্তি নেয়নি, আমরা সবাই দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন পাতি পুলিশ অফিসারকে কেন অন্যান্য হসপিটালগুলো মিথ্যে নাটকে ভর্তি নিচ্ছে না অসুস্থ বলে, সিবিআই এর জেরা এড়াবার জন্য তিনি প্রকাশ্যে যে হাসপাতালরা অন্যায় করছে না তাদের বিরুদ্ধে সরকারি মঞ্চ থেকে থ্রেট দিয়েছিলেন যে যারা অভিজিৎকে ভর্তি নিচ্ছে না তাদের বিরুদ্ধে, এই নারায়ণ না কি নাম বললে একটা সচিবকে বন্দোবস্ত নাও তো। এখানেই প্রমাণ হয়ে গেছে যে আরজি করের হত্যাকাণ্ড কাদের নির্দেশে ঘটেছে। আমি আর কিচ্ছু বলতে চাইছি না, মানুষের চোখের সামনে স্পষ্ট। লাস্টলি অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পাচ্ছেন, এই বিষয়টাকে নিয়ে যখন এরকম আরজিকর পরিস্থিতি নিয়ে যখন এত শোরগোল চলছে, সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, অনুব্রত মণ্ডল তার মেয়ে জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। তো এটা কি এটা কীভাবে ব্যাখ্যা করবেন? খুব স্বাভাবিক নিয়মেই উনি পরিষ্কার জামিন পাচ্ছেন। বহুদিন তো তিনি জেলে আটকে থাকলেন, কি জন্য ছাড়া পাচ্ছেন? উনি তো কেস থেকে ছাড়া পাচ্ছেন না, অভিযোগ থেকে তো মুক্ত হচ্ছে না, তিনি শর্ত সাপেক্ষে জামিন পাচ্ছেন। আগে তিহার জেলের খাঁচায় ছিলেন, এইবার পশ্চিমবঙ্গের খাঁচায় থাকতে হবে তাকে, তিনি অন্য কোথাও নড়তে পারবেন না। কেন তাকে জেলে রেখে দেওয়া হয়েছিল? তার বিরুদ্ধে আসা অভিযোগে তার সন্দেহের তীর, বিভিন্ন প্রমাণ তার বিরুদ্ধেই রয়েছে। এই বিষয়টা তদন্তকারী সংস্থা বিচারকের সামনে রেখেছিলেন, সেইটাকে খণ্ডন করতে পারেননি বা কাটতে পারেননি অনুব্রত মণ্ডলের কোটি কোটি টাকার লয়ার। অনুব্রত মণ্ডল সৎ এটা প্রমাণ করতে পারেননি। তিনি যে এই গরু পাচার, পাথর বালি কয়লা পাচারের সঙ্গে জড়িয়ে এত টাকা পয়সা তিনি এবং তার মেয়ে মাধ্যমে এদিক ওদিক ঘুরেছে, এই প্রমাণের পর যাতে আরও তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারা যায়, তাই অনুব্রত মণ্ডল যেহেতু প্রভাবশালী, তিনি বাইরে থাকলে কোনো ব্যক্তিকে ধমকে চমকে বা মেরে ফেলতেও পারেন, বা টাকা দিয়ে কিনে ফেলতেও পারেন, বা প্রমাণ লোপাট করে দিতে পারেন। তাই উনি বাইরে থাকলে, ওনার মেয়ে বাইরে থাকলে বিপদ, বা যে কোনো ব্যক্তি যারা প্রভাবশালী অনৈতিক পথে প্রচুর টাকা কামিয়েছেন তারা বাইরে থাকলে যা খুশি তাই করতে পারেন। সেই জন্য অ্যাপিল করেছিল মহামান্য বিচারপতির কাছে তদন্তকারী সংস্থা। সেই বিচারে বিচারক জানিয়েছিলেন যে হ্যাঁ তিনি প্রভাবশালী, প্রমাণ লোপাট, কোনো ব্যক্তিকেও জীবন থেকে লোপাট করে দিতে পারেন, তাই ওনাকে খাঁচায় রেখে বিচার করা হোক। তাই তিনি তিহার জেলে ছিলেন এবং তোমার মেয়ে। এইবার বাইরে কোনো ব্যক্তির থেকে যা অনুসন্ধান করা, জিজ্ঞাসাবাদ করা, বা যে তথ্য প্রমাণ সেটা কালেক্ট করা, বা জেলের মধ্যে তিহারে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে এই দুর্নীতি সম্পর্কে যা যা ডেটা কালেক্ট করা, যেগুলোর ভিত্তিতে বিচারক আসল ফলাফল জানাবেন কয়েক মাস পরে, সেই কালেকশনটা হয়ে গেছে। খবরাখবর তথ্যগুলো তদন্তকারী সংস্থা জোগাড় করে নিয়েছে। এইবার অনুব্রত মণ্ডলের পক্ষের উকিল তারা দাবি করেছিলেন যে সমস্ত বাইরের তথ্য প্রমাণ কালেক্ট এবং অনুব্রত বাবুর থেকে যা যা জানতে চেয়েছে তদন্তকারী সংস্থা সেগুলো তো নেওয়া হয়েছে, তাই তিনি বাইরে বেরোলে আর তথ্য প্রমাণ বা কোনো ব্যক্তিকে লোপাট করে দিতে পারবেন না দুনিয়া থেকে। আর তো কিছু জানার নেই।
তো এই দিক বিচার করে যখন সমস্ত ডকুমেন্ট হয়ে গেছে, চূড়ান্ত রকমভাবে এইবার এইসব এভিডেন্সগুলো রেখে বিচার হবে, সেই জন্য তাকে বাইরে ছেড়ে রেখে দেওয়া হয়েছে। জামিনে শর্ত সাপেক্ষে পশ্চিমবঙ্গের বাইরে বিরাট এদিক ওদিক ঘোরাঘুরি করা যাবে না। তিহার জেলের খাঁচা থেকে আর একটা বড় খাঁচার মধ্যে উনি রইলেন। উনি নিষ্কলঙ্ক নিষ্পাপ, কোথাও প্রমাণিত হয়নি। তৃণমূল মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে। আর দেখুন, তৃণমূলের প্রচুর লোক বলছে বাঘ 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 বাঘ। মানুষ বলছে না কেন? কারণ সত্যি মানুষের মতো কাজ এরা করেনি। বাঘ বললে না ছোট করবেন না। বা খিদে পেলে তার স্বভাব অনুযায়ী মানুষের রক্ত খায় বা মাংস খায়। আর তৃণমূল ইচ্ছা হলেই মানুষের রক্ত খায়, চাকরি খায়, ভোট খায়, প্রাণ খায়, চাকরি খায়, কয়লা খায়, বালি খায়, সব খায়। তাই বাঘেদের অপমান করবেন না। আর যদি এইভাবেই দেখতে হয়, যে আমি চাইবো যে অনুব্রত মণ্ডল, সবাই যাকে বাঘের বাচ্চা বলছেন, প্রথমত বাঘের বাচ্চা এরম দেখতে হয় না। আর বাঘের বাচ্চা লুটপাট করে না। আর কোনো বাঘের বাচ্চা তৃণমূল করে না। বাঘের বাচ্চা সুন্দরবনে থাকে। আইনজীবীর মাধ্যমে নিরাপত্তার অভাব বোধ করছেন, বিশেষ নিরাপত্তার জন্য তিনি আর্জি জানিয়েছেন অনুব্রত মণ্ডল। হ্যাঁ, নাহলে তৃণমূলীতে তো কেউ ওনাকে মেরে দিতে পারে না। উনি যে টাকা পয়সা জোগাড় করতেন, কালেক্ট করতেন, উনি তো একা খেতেন না। ওদের তো দলের একটা ডিসিপ্লিন আছে টাকা পয়সার ব্যাপারে। পুলিশ তোমায় প্রোটেকশন দেবে, তুমি দুর্নীতি করো, এত পার্সেন্ট রেখে এত পার্সেন্ট আমায় দাও। হয়তো অনুব্রত বাবু যদি বেশি টাকা নিজেই খেয়ে ফেলেন, তো তাহলে তৃণমূল তাকে পরিষ্কার ছেড়ে দেবে না, তো মেরে ফেলতে পারে তো। বা উনি যদি পরবর্তী ক্ষেত্রে কারোর নাম জানিয়ে দিয়ে আসেন, জেরা চলাকালীন, তিহার জেলে থাকাকালীন তার হাতে যদি খুন হয়ে যান, সেই জন্যই নিরাপত্তার অভাব বোধ করছেন। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করে আবার তারা কাজে ফিরেছেন আংশিকভাবে, কিন্তু তারা বলছেন আন্দোলন চলবে। কিন্তু পাশাপাশি একটা বিষয়, যে যখন তাদের আন্দোলন চলছে, ধর্ণামঞ্চ গতকালে হয়েছে, আরজি করে ধর্ণামঞ্চ, সেখানে কেউ এসে ধর্ণামঞ্চ খুলে ফেলছে, কখনো তাদের আলকাতরা থ্রেট কালচারের পার্ট। বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদের স্লোগান মুছে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মনে হয় যে বয়সের সঙ্গে সঙ্গে মাথার কোনো একটা দিক না দুর্বল হয়ে পড়ছে। মানুষের মনে তৃণমূলের বিরুদ্ধে ঘৃণা তৈরি হয়েছে, কারণ তারা অপরাধীদের পক্ষে থাকে বলে। এই আরজি করে ডাক্তারদের ধর্ণামঞ্চে হুট করে নাটক করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মারাত্মক লাইনটা বলেছিলেন, সেটা হচ্ছে, দেখুন আরজি করে যারা এই খারাপ ঘটনা ঘটিয়েছে, তারা আমার বন্ধু নয়, শত্রুও নয়। এই লাইনটা ইন্টারেস্টিং। একজন পুলিশ মন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী বলছে আরজি করে যারা নৃশংস ঘটনা ঘটিয়েছে তারা আমার শত্রু নয়। এটার মানে কি? এটার মানে কি? জনগণ যারা শুনছেন, যারা মানুষেরা শুনছেন, যারা হয়তো আপনার আমার থেকে অনেক বিবেচক, অনেক বেশি তারা পড়াশোনা এগিয়ে বা জ্ঞান বৃদ্ধিতে এগিয়ে যে দর্শকেরা শুনছেন, একজন মুখ্যমন্ত্রী বলছেন আরজি করে যারা এই খারাপ ঘটনা ঘটিয়েছে তারা তো আমার বন্ধু নয়, শত্রুও নয়। একজন পুলিশ মন্ত্রী শত্রু নয়, একজন মুখ্যমন্ত্রী শত্রু নয়, একজন মহিলার শত্রু নয় যে একজন ডাক্তারকে বা যারা একজন ডাক্তারকে নৃশংসভাবে পরিকল্পিতভাবে খুন হত্যা করে ফেললো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কার পক্ষে?